নমস্কার, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আজ লক্ষ্মীবার, আর এই লক্ষ্মীবারে আমার সঙ্গে খেলতে আসছেন 4 লড়াকু লক্ষ্মী। এক্ষুনি আসবেন আর তাদের দারুণ জীবনের দারুণ সব ঘটনার কথা শুনবো, গপ্প করব আর খেলবো। আগে ডেকে নি তাদের, প্লিজ ওয়েলকাম। এবার জমবে খেলা রোজ সন্ধেবেলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। লাখ টাকার লক্ষ্মী লাভ। লাখ টাকার লক্ষ্মী লাভ। দারুণ, নমস্কার। নমস্কার। প্রথমে সবার সঙ্গে একটু ছোট করে আলাপ করি। হ্যাঁ, মুক্তিদি নমস্কার। আমি বলবো ওজ। ওজ। আমি উত্তর 24 পরগনার দত্তপুকুর থেকে এসেছি। হ্যাঁ। আমি এখানে ক্যারাটে দেখাবো এবং কিভাবে নিজেকে সেভ করা যায় তার কিছু ফর্ম আমি দেখাবো। এত মানে সাদা চুলে কারাটে খুব একটা ইউজুয়াল ভিজুয়াল তো নয়। কত হলো মুক্তিদি বয়স? 76 রানিং। ফ্যান্টাস্টিক। আমি খুবই উৎসাহী আপনার গল্প আরেকটু ডিটেলে শুনতে। আসছি আবার আপনার কাছে। সজলা নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমার নাম সজলা সরকার। আমি পূর্ব বর্ধমান লোকগোলঘাট থেকে এসেছি। আচ্ছা, কি করেন? আমি পেশায় শিক্ষিকা, নেশায় সমাজসেবিকা। হালিমা নমস্কার। আসসালামু আলাইকুম সুদীপ্তাদি। ওয়ালাইকুম সালাম। আমার নাম হালিমা খাতুন। আমি উত্তর 24 পরগনা জেলার হিঙ্গলগঞ্জ থেকে এসেছি। ওকে। একটা সাধারণ মেয়ে হয়ে 100টার উপরে বিয়ে বাল্যবিবাহ রুখে এখন সুন্দরবনের দাবাং দিদি নামে পরিচিত। দাবাং দিদি সুন্দরবনের? একদম। ওয়াও। কৃষ্ণা। জয় হিন্দ সুদীপ্তাজি। জয় হিন্দ। আমি কৃষ্ণা সাহা। আমি একজন লেডি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট। আচ্ছা। এখন নাও পোস্টেড নাদনঘাট পিএস। এবং আমি সাথে একজন ভরতনাট্যম ডান্সার। কোনো মানে হয়? এদিকে পুলিশ, এদিকে ভরতনাট্যম। ইয়েস ম্যাম। সম্পূর্ণ দুটো আলাদা দিক। এই জন্যেই তো আমরা এক একজন আলাদা আলাদা এবং ইউনিক হতে পারি তো আমাদের নিজস্বতা দিয়েই। ফার্স্ট রাউন্ডটা শুরু করে দিই। হ্যাঁ, এই 4 লড়াকু মালক্ষীকে নিয়ে ফার্স্ট রাউন্ডে আজকের খেলা। টাকা ওড়ে, দেখো ধরে। প্রথমে একটু মুক্তিদির কাছে আসি। কত বছর ধরে কারাটে করছেন? কবে শুরু? 60 বছর বয়স থেকে আমি শুরু করেছি। 60 বছর থেকে? 60। ও, আমি যেদিন রিটায়ার করেছি তার পরের দিনই আমি কি করব ভাবলাম, কিন্তু হঠাৎ দেখি আমার পাড়াতেই মাঠে সব বাচ্চারা ক্লাস করছে। তা ওদের বলছে, এই তোদের কিসের ক্লাস, কি হচ্ছে এখানে? তো ওরা বলছে যে আমরা ক্যারাটে করছি। ক্যারাটে করছিস, এ তো ভালো মজা। তখন আমি বললাম, কে করায়? বলছে স্যার। আমি বললাম, চল তো নিয়ে আমাকে তোর স্যারের কাছে। তা আমি গিয়ে বললাম, আপনি এখানে শেখাচ্ছেন কবে থেকে? বললো, আজকে থেকেই স্টার্ট। আমি বললাম যে ভর্তি নিচ্ছেন? বলে হ্যাঁ। আমি ভর্তি নেবেন? বলে হ্যাঁ। তখন বলছে, কে ভর্তি হবে? ও ভেবেছে হয়তো আমার নাতি নিয়ে গেছি। তখন আমি বললাম যে আমি ভর্তি হব। ও একটু অবাক হয়েছিল, বলে আপনি? আমি বললাম, কেন, আমি পারবো না? ও চট করে নিজেকে ঠিক করে নিয়ে বলে, হ্যাঁ আপনি যদি পারেন আমিও শেখাতে পারি। সেই শুরু। ষাট বছর বয়সে হয় না, কিন্তু 60 বছর বয়সে আরম্ভ করে আমি আজকে যেখানে পৌঁছেছি সবই আমার স্যারের কৃতিত্ব। ওই যে আমার স্যার বসে আছে। স্যার আমাকে নিয়ে
ভারতের বাইরেও গেছে, হ্যাঁ। নেপাল গেছি, শ্রীলঙ্কা গেছি, বাংলাদেশ গেছি। আবার তো এবার কাঠমান্ডু থেকে আবার চিঠি পাঠিয়েছে আমাদের শো করার জন্য। বাহ। কালকেই ক্লাসে কথা হচ্ছিল। বাহ, পূর্ব তো আমরা দেখবো না একটু? হ্যাঁ, অবশ্যই। কি দেখাবেন আজকে আমাদের? আমি একটু বেসিক দেখাবো কিভাবে অ্যাটাক করলে হ্যাঁ। যে রাস্তায় পাগলি সেজে ব্যাগ টেনে নিয়ে গেল, পায়ে লাথি মেরে দিল, সেলফ ডিফেন্স কি করে সেলফ করতে হয় ডিফেন্স কি করে আমরা সেইটা, হ্যাঁ। করতে পারি, শিখতে পারি, সেইটা দেখবো। তা একটা তো Okay. তোমার এই প্রোগ্রামে টিভির মাধ্যমে অনেকে জানতে পারবে। তারা দেখতে পাবে, হ্যাঁ। তারা জানবে, তারা বুঝবে, আগ্রহী একদম, হবে একদম। যে মেয়েরা এখন পিছিয়ে নেই। আপনার এখন কোন বেল্ট চলছে? Black belt. ব্ল্যাক বেল্ট। জিও, অপূর্ব। ব্ল্যাক বেল্ট 2 বছর আগে পেয়েছি। প্রতিবাদী চরিত্র না? চোখের সামনে কেউ অন্যায় করলে আর রক্ষা নেই। বাহ, খুব ভালো। আমার পার্সোনাল সিকিউরিটি রাখবো ভাবছি। আমাকে একটা ছোট্ট কবিতা বলতে দিতে হবে। হ্যাঁ, শুনি। নজরুলের একটা কবিতা। হ্যাঁ, বলুন। দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ, দাও অমৃত মৃত জনে, ভীতিচিত জনে শক্তি অপরিমাণ, হে সর্বশক্তিমান। দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো, মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান, দাও দেহে দিব্য কান্তি, দাও দেহে নিত্য শান্তি, দাও পুণ্য প্রেম ও ভক্তি, মঙ্গল কল্যাণ। বিধি নিষেধে ঊর্ধ্বে স্থির, রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান, হে সর্বশক্তিমান, হে সর্বশক্তিমান। দারুণ, বড় ভালো লাগলো। আপনাকে একটা দরকারি প্রশ্ন করা হয়নি। আজকে যদি আপনি 1 লাখ টাকা জেতেন, সেই টাকাটা দিয়ে কি করবেন? আমার প্রথম কথা, লাখ টাকার লক্ষ্মী লাভ, লক্ষ্মী ব্যাংকে দেব 50% একদম। আর কিছু টাকা রাখবো আমার ক্যারাটে ইনস্টিটিউট, একদম শিশু, ওটার জন্য আমি কিছু ইনস্ট্রুমেন্ট কিনবো। কারণ আমার একটা ম্যাট কিনতেই লেগে যাবে 60-70-75 হাজার টাকা। Safety mat বাচ্চাগুলো কিনবো। বড় কষ্টে মানে শুয়ে করতে হয়, তো আমাদের মাটিতে করতে হয়, তা ওই জন্য একটা ম্যাট কিনবো আমি ঠিক করেছি। ওটা থাকবে, ওর মধ্যে খোদাই করা থাকবে। লক্ষ্মী থেকে লাভ করে এসে এই টাকা দিয়ে আমাদের এই ইনস্টিটিউটকে এই ম্যাট ডোনেট করেছেন। এটা আমার ইচ্ছা। ফার্স্ট রাউন্ডটা খেলে আসে। আপনার 1 মিনিট সময় শুরু এখন। কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80? কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে ওই নিচে আটকে আছে। হ্যাঁ মনে তো হয় না দেখে হ্যাঁ, হাতটা ভালো করে ঢোকালে আরো ধরতে পারবেন। ধরো ধরো ধরো। দেখে কখনো ওপর থেকে পড়ছে 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 যা। কে বলে ঠাকুমা তোমার বয়স আর পারছি না।
নিচে আটকে আছে, ওই যে হাতটা ওখানে দিলেই পেয়ে যাবেন। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট 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 রাইট। বয়স পেরিয়ে গেছে হ্যাঁ আরো আটকে আছে, হ্যাঁ কারেক্ট। যা আটকে থাকছে নিয়ে নিন, ওই আবার 50 টাকা আটকে গেছে। ধরো ধরো ধরে যাও। ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে, হ্যাঁ কারেক্ট। ও ঘন্টা বেজে গেছে। 500, আরো 500, 1000, 700, 900, 2900 মুক্তিদির স্কোর ফার্স্ট রাউন্ড। এবার সজলার কাছে একটু শুনতে চাই শিক্ষিকা জীবনের গল্প আর সমাজ সেবার গল্প। আমি যেখানটায় আমার বাড়ি, আমার স্কুল যেখানে, আমি 10 কিলোমিটার সাইকেল চালিয়ে যাই। ওরে বাবা, আমি একজন প্রতিবন্ধীও আমি নিজেকে প্রতিবন্ধী মনে করি না। কেন কি কেন মনে করো প্রতিবন্ধকতা? প্রতিবন্ধী? আমি তো সব পারি। যারা যে দুটো হাত দুটো পা আছে তারা যেটা না পারে আমি তার দ্বিগুণ করে দেখাই। প্রতিবন্ধকতাটা কোথায়? আছে হাতটা এরকম, ও মানে পামটা নেই। না সেটা ছোটবেলা থেকেই নেই। হ্যাঁ, আমি তো হারিয়ে এসেছি পৃথিবীতে, আমি তো পেয়ে হারাই নাই। অতএব আমার দুঃখ করে লাভ নেই, কারণ আমি তো জানি আমি হারিয়ে এসেছি। আর যারা পেয়ে হারায় তারা দুঃখ করবে। আমি আমার স্কুল যেখানে, আমি এখানে 10 কিলোমিটার সাইকেল চালিয়ে যাই। ওকে। আমার একটা এনজিও 2017 সালে খুলি। তা এনজিওটা খোলার পর এই করোনা কালে লোকে ঘরে থাকে, আমি বাইরে বেরিয়েছি। আমি যে স্কুলটা পড়াই 10 কিলোমিটার আমি সাইকেল চালিয়ে যাচ্ছি, স্কুল থেকে বেরিয়ে আমি আবার আমার এনজিওতে ঢুকি। ওইখানে বিভিন্ন কাজকর্ম, মানুষদের সঙ্গে যোগাযোগ রাখা। ও সজলা দিয়ে এই ভোটার কার্ডটা হয় নাই, ও সজলা দিয়ে এই ব্যাংকের বইটা দেখবে না টাকা ঢুকেছে কিনা, ঠিক আছে দাও করে দিই। আমরা প্রত্যেক বছর শীতকালে একটা খোলামেলা হাট করি, বস্ত্র বিতরণ, শীতের জীবন খুলে দিই, যে যেটা পারে এসে নিয়ে যায়। ও তাছাড়া ব্লাড ডোনেশন ক্যাম্প করি, অক্সিজেন, করোনাকালে অক্সিজেন ক্যাম্প করেছি। করোনার পেশেন্টকে নিয়ে এসে অক্সিজেন দেওয়া হয়েছে। আমরা কাছে আছি, আমি থাকছি কাছে, কোনো অসুবিধা নেই, করে দেখাচ্ছি। স্বাভাবিকভাবে অফিসের লোকগুলো বলে এত রোদ, সজলাদি আপনার গরম করে না, আপনার রোদ লাগে না? আমি বললাম যে দিদি বুঝবেন না, এই কাজটা করে দেওয়ার পর ওই যে গরিব মানুষদের মুখে যে হাসিটা, এটা আমাকে কত আনন্দ দেয় আমি নিজেও বোঝাতে পারবো না। আমি যখন জন্মগ্রহণ করলাম, একটু যখন জ্ঞান হলো, তখন বুঝতে পারলাম বাবা মায়ের মুখে একটু কিন্তুর ছাপ। সে কিন্তুটা হচ্ছে যে আমি মেয়ে হয়েছি বলে নয়, কিন্তু হয়তো ভাবছিল যে আমার একটা হ্যান্ডিক্যাপ মেয়ে, কি করব। কিন্তু জানে না আমার বাবা মা যে আমি কি করতে পারবো। আবার সেইটা করে দিয়েছি। আজকে ওনারা দুজনাই নেই। সেদিন তাদের মনে যে কিন্তু বা চোখের জলটা ছিল, সেটা ছিল দুঃখের। আজকে ওপর থেকে নিশ্চয়ই ওনারা দেখছেন, এত বড় একটা স্টেজকে আমি দাঁড়িয়ে আছি। আজকে যে হাসিটা ওনারা হাসবেন বা কাঁদবেন, সেটা হচ্ছে আনন্দের কান্না। দুটো কান্নার ম্যাডাম তফাৎ আছে। নিশ্চয়ই, অবশ্যই আছে, অবশ্যই আছে। আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার মেয়ে আছে, আমার হাজবেন্ড আছে, আর আমি আছি। আর মেয়ের রিসেন্ট 15ই ডিসেম্বর মেয়ের বিয়ে দিলাম, জামাইও আছে। বাহ। আর আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড তো সেরকম কিছু করতে পারে না, স্পাইনাল করের একটু ইয়ে করে হাঁটে। তার টোটালি আমাকেই দেখভাল করতে। আমি সংসারটা, ঘর বাদ স্কুল টোটালি দেখি। অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল না লাভ লোকসান ম্যারেজ? লোকসান ম্যারেজ। হ্যাঁ। কেন? আরে লাভ ম্যারেজ তো সবটাই তো লোকসান, কিছুই তো পেলাম না। বলছে লাভ ম্যারেজ না লোকসান ম্যারেজ। আজকে যদি আপনি 1 লাখ টাকা জেতেন সজলাদি, কি করবেন? প্রথম কথা হচ্ছে আমার যে সমস্ত আমার যে এনজিওটা চলে কিছু দেবো। আর মেয়ের বিয়ে দেনা হয়েছে দিদি,
ওখানে কাজে লাগাবো, দেনা শোধ আর করতে। দেনাটা শোধ করতে হবে। আসুন ফার্স্ট রাউন্ডটা খেলি। চলুন, আপনার 1 মিনিট সময় শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পরে বাজ আছে ঘাপটি মেরে বলবে কে রে, সিরিয়াস টেস্ট খেয়েছি আজ। ওখানে লেগে আছে, টেনে নিন টেনে নিন। হ্যাঁ, লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পড়ছে। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে, সিরিয়াস টেস্ট খেয়েছি আজ। আমি হোঁচট খেয়ে হন্যে হরিদাস, যেন নেড়া মাথায় চিরুনি তলাশ। বলো ওরে বাবারে, কোথায় যাচ্ছ গো? আর দেখা পাইকো আমি পাই, করি সার্চিং মোড অন। 500 টাকা করলে হবে? সার্চিং মোড অন, ওরে সার্ভার বন 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 বন। পাঁচশো 500 1000। আঠাশশো 1810, যা হয়নি, মুক্তি দিকে ছোঁয়া। 1810 সজলা দি স্কোর ফার্স্ট রাউন্ড। এবার হালিমা, 100টার বেশি বাল্যবিবাহ আটকেছ। এই কাজটা শুরু করলে কিভাবে, মানে হঠাৎ এই কাজ কেন? আমার পরিবারের কথা দিয়ে একটু শুরু করি। সেটা হলো মানে আমি খুব দুস্থ পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার বাবা বিড়ি শ্রমিক ছিলেন। তো আমরা 3 ভাই বোন, মানে বিড়ি বেঁধে সংসার চালানো 3 ভাই বোন। তারপরে দাদু ঠাম্মা ছিলেন, আমার ছোট কাকা ছিলেন আমাদের সংসারে। তো বড় পরিবার। তো সেখান থেকে পড়াশুনো শেখানো, আমাদের মানুষ করা বাবার কাছে অনেকটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তো আমার যখন 11 বছর বয়স, তখন আমি নিজেই বিড়ি বাঁধা শুরু করি। তো সেই পয়সা দিয়ে নিজে পড়াশুনো শিখেছি। তো তারপরে আমি আমার গ্রামের দিদি প্রথম এবং একমাত্র মেয়ে, যে কিনা কলকাতায় এসেছিলাম পড়াশুনো করতে, এবং ওখান থেকে আমি MA পাস করি। এবার আমি 2008-09 সালে, MAটা 9 সালে আমার কমপ্লিট হয়। এবার 8-9 সালে আমার একটা সুযোগ আসে পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করার সুযোগ। আমাদের গ্রামে একটা সংগঠন অ্যাকশন এইড ইন্ডিয়া, তারা মানুষের অধিকার নিয়ে কাজ করতো। তো আমি শুনলাম যে এরকম পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করতে আসছেন একটা সংগঠন। তো আমি তাদের কাছে গিয়ে ইন্টারভিউটা দিই যে আমি এই কাজ করতে চাই। এবার ওনারা বলল ঠিক আছে, যেরকম প্রসেস হয় ওরকম প্রসেসে আমাকে নিলেন এবং আমাকে ট্রেনিং করালেন যে এই কিন্তু কাজ, এটা কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং কাজ, কারণ এটা অধিকার ভিত্তিক কাজ। ঠিক আছে, এবার তুমি একটা জায়গায় থাকো, সেটা তোমার জন্য কঠিন হবে না, তো সেটা তুমি আগে ভাবো, কারণ এতে মানে তোমার জীবনের উপরে অনেক প্রেশার পড়তে পারে, তোমার জীবন বিপন্ন হতে পারে। তা আমি বললাম ঠিক আছে আমি করব। ঠিক আছে, শুরু করলাম দিদি। প্রথম 3খানা গ্রাম দেখা হলো, যে গ্রামগুলোতে একেবারে পড়াশুনো জানে না, তারপরে অর্থনৈতিকভাবে খুবই খারাপ অবস্থা, বাচ্চারা স্কুল ছুট, এইরকম গ্রাম বাছো। তা আমি 3খানা গ্রাম চয়েস করলাম। এইবার দিদি যখন আমি গ্রামে যাচ্ছি, বাল্যবিবাহ আমি আটকাতে গেছি। তো ওরা আগে থেকে রেডি হয়ে থাকতো যে যখনই আসবে তখন অ্যাটাক করবে, এরকম। একটা ঘটনা আমি আপনাকে বলি। আমার সাথে আর 2টো মেয়ে ছিল, ওরা 2জন ছিল আর আমরা 3জন গেছি। তো মনে মনে একটা আন্দাজ করছিলাম যে একটা ডেঞ্জারের জায়গায় যাচ্ছি আজকে। খবরটা পেয়েছিলাম অন্য আর একটা মেয়ের মারফত। গিয়েছি, 14 বছর মতো বয়স মেয়েটার। আমরা গিয়ে জিজ্ঞাসা করছি যে কোথায় গেছে, ওই শাহানা কোথায় গেছে। বলছে কেন, কি দরকার তোমার? আমি বলছি এরকম কম বয়সে বিয়ে দিচ্ছেন, আর 2 দিন পরে তুমি আবার বাড়ি চলে আসবে, আবার স্কুল ছোট হয়ে যাচ্ছে। তা বলছে তোমারও অত কিসের জ্বালা গো, তুমি কি দায়িত্ব নেবে নাকি?
আমি বলছি দেখুন যেভাবে বোঝানোর দরকার সেইভাবে বোঝালাম, কোনো কথা না। দিদি কি বলবো আপনাকে, আমাদের তিনজনকে কান ধরে ওখান থেকে এমন পরিবেশ তৈরি করেছে যে মানে আমাদের মেরে শেষ করে ফেলবে সেদিন। কান ধরে ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম, যে এরকম বলা করালো যে আজ যেন কখনো তোদের যেন এখানে না দেখি। আমি দেখলাম যে একা একা বললে কেউ কারোর কথা কোনোদিনই শোনে না। দল বাঁধো, দল বাঁধতে শেখাও, তাহলেই হবে। শুধু দল বাঁধলাম, অধিকার চাইবো এরকম করলে হবে না। আমাকে কি করতে হবে, কিছু কাজও করে একটু দেখাতে হবে। আমি তখন যেসব বাচ্চাদের জন্ম সার্টিফিকেট নেই, তাদের জন্ম সার্টিফিকেট কিভাবে হবে তাদেরকে পাঠালাম পঞ্চায়েতে বাবা মাদের। তারপরে যাদের রেশন কার্ড, অনেক বাচ্চাদের বড়দের রেশন কার্ড নেই, তাদের কি করলাম যে রেশন কার্ডটা কিভাবে হয়, কোথায় গেলে হয় সেটা করো। অনেক দিন ধরে আটকে আছে রেশন কার্ড বা অন্য কিছু, আরটিআই কী করে করতে হয় ওদেরকে শেখালাম। স্কুল ছুট বাচ্চাদের স্কুলে ভর্তি করানোর ব্যবস্থা করলাম। মানে চোখের সামনে কিছু কিছু দেখা যাচ্ছিল যে এই হালিমাদির থেকে কাজগুলো হচ্ছে। এবার একটু একটু করে আমার উপরে একটু ভরসা মানে বাড়লো। এই করতে করতে দিদি 22খানা গ্রামে আমার 2,500-3 হাজার মহিলা হয়ে গেল, মানে আমাদের গ্রুপে। বাল্যবিবাহের এই ব্যাপারটা পুরোটাই নিজের মানে চেষ্টা করলাম যে বেশি বেশি করে আমি ইনভলভ হয়ে আমি বাল্যবিবাহগুলো আটকানোর। আর স্কুলে গিয়ে প্রোগ্রামগুলো করলাম, যে এখনও অবশ্য করি। মেয়েদেরকে বলা যে তোমরা যেন তোমাদের বাল্যবিবাহ করো না, করলে এই সমস্যা হয়। তো নানান দিক থেকেই সবাইকে সব রকম ভাবে সাহায্য করা, হেল্প করা, আর একটু মানে সঠিক বুদ্ধি দেওয়া, একদম তাদেরকে গাইড করা। আমি হয়তো আপনাকে একটা ছোট সময়ের মধ্যে এই কথাগুলো বলে গেলাম। আমার এই 17-18 বছরের জীবনে এত অত্যাচার, এত অপমান, এত লাঞ্ছনা আমি স্বীকার করেছি, কিন্তু থেমে আমি থাকিনি। যে কারণে দিদি আপনি শুনলে খুশি হবেন, এবং সবাই, আমি রিসেন্ট বিশ্ববঙ্গ রত্ন সম্মান পেয়েছি, এবং আমার জার্নিটা 10টা ভাষায় বিভিন্ন মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে। এবং 10 জন পরিবর্তনকারী মানুষের মধ্যে পশ্চিমবঙ্গে 2025-এ আমি একজন দিদি। দিদি আমি এই মঞ্চে দাঁড়িয়ে একটা কথা বলতে চাই, যে আমরা হাসতে পারি, আমরা নাচতে পারি, আমরা অধিকার ছিনিয়ে নিতে পারি, আমরা আজকের নারী। হালিমা, তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও কি করবে? দিদি আমি কাজ করতে গিয়ে দেখেছি যে কিছু মেয়েরা এরকম আছে, তারা বই কিনতে পারে না, খাতা কিনতে পারে না। অনেক সময় এমন হয় অর্থনৈতিক কারণের জন্য তাদের স্কুল ছুট হয়ে বাল্যবিবাহটা তাদের করে দিচ্ছে বাড়ি থেকে তাদের অমতে। তো আমি তাদেরকে সাহায্য করতে চাই, এবং তার সাথে সাথে আমার একটা ইচ্ছা যে আমি নিজে, কখনো আমার তো সেরকম আর্থিক অবস্থা নেই যে আমি কাউকে কিছু দেব, তো আমার ইচ্ছা যদি আমি জিততে পারি আজকে, আমি একেবারে গ্রামের লোকেদের কাজে লাগাবো দিদি, আর মেয়েদের কাজে লাগাবো। বাহ, দারুণ। চলে এসো, ফার্স্ট রাউন্ডটা খেলি। চলো হালিমা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা ওই 200 টাকা আটকে গেছে, নিয়ে নাও। যেগুলো আটকাবে নিতে থাকো। যদি ছেড়ে যেতে বলে নিচে আটকে আছে, কারেক্ট। যেন আমি ছাড়। ধরো বড় বড় নোট থেকে ধরো, আর আমি উপরে লক্ষ্য রাখবো, উপর দিয়ে পড়বে। ধরো তোরা বালি কতখানি গিলেছে আমাদের রোজ, আর আমি জানি প্রতি রাতে। ধরো একটা 500 টাকার নোট নিচে। ধরো আরে ভাবেই নরম, উপর দিয়ে পড়বে। তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত পরিদের স্নান। ওপর থেকে যা।
500, 1000, 90, 200, 4200। হালিমার স্কোর ফার্স্ট রাউন্ড। এইবারে আসি কৃষ্ণার কাছে। ছোটবেলা থেকে কি এটাই টার্গেট ছিল, পুলিশ হবে? অ্যাকচুয়ালি দিদি ছোটোবেলা থেকে আমি স্পোর্টস ওমেন ছিলাম। স্পোর্টস ওম্যান, হ্যাঁ, ওকে। 100-200 মিটার ইভেন্ট ছিল। অ্যাকচুয়ালি ফিজিক্যালি অ্যাক্টিভিটিস সবটাই আমার ভালো লাগতো। ওকে। নাচ, খেলা, ক্যারাটে এগুলো করতাম। দৌড়ে আমাদের ন্যাশনাল করা আছে, আমি আমার বোন দুজনেই ডিপার্টমেন্টে রয়েছি। তো ন্যাশনাল থেকে মনে হয়েছিল মানে ডাকাবুকোই এরকমই একটা যদি প্রফেশন হতো, একটা ড্রিম ছিলই। বুদ্ধিটা তো শুধু পুলিশের চাকরি নয়, অনেক বড় দায়িত্ব, অনেকটা বড় দায়িত্ব। হ্যাঁ দিদি, আমাদের প্রতিটা মুহূর্তে প্রতিটা দিন অনেক অনেক ভ্যারাইটি আমাদের মানে মোকাবিলা করতে হয়, অনেক পরিস্থিতির মোকাবিলা করতে হয়। তখন আমাদের কিন্তু একটি অস্ত্র, সেটা হচ্ছে সাহসিকতা, ধৈর্য। শুনেছি একটা সময় মহিলা অফিসার কঠিন কাজ মনে হয় পারবে না। অ্যাকচুয়ালি আমি এটা ভাবি না যে নারীর সাহস আর শক্তি অদম্য, মানে আমি মনে করি, আমি বিশ্বাস করি যে আমরা সব পারি। সে তো বটেই। এখনো অবধি কঠিনতম চ্যালেঞ্জ কি ফেস করতে হয়েছে কৃষ্ণা? একদম আমার জীবনের খুব বড় অভিজ্ঞতা, আমি ওমেন পিএস পোস্টে ছিলাম পূর্ব বর্ধমান। তখন আমার রেসপেক্টেড আইসি ম্যাডাম ছিলেন বনানী রয় ম্যাডাম। তো একটা ইনফরমেশন এসেছিল যে একটি মেয়ে আন্ডার এজ 18 বছর যার হয়নি, তো সে একটি ছেলের সাথে প্রেম করে পালিয়ে গেছে। তো ওর কিছুটা ট্র্যাক করে কিছুটা খবরাখবর দিয়ে জানা গেল যে এইখান থেকে এখানে যেতে পারে, বাট একটা সময় সিমটা ফেলে দেওয়া হয়, মানে তারপরে তার আমরা বুঝে উঠতে পারবো না। ফোনটাই যদি ওখানে না হয় তাহলে তার আমাদের কিছুই থাকলো না। তো তারপরে আমরা একটা স্টেশন গিয়ে হাওড়া গিয়ে, এবার আর বোঝা যাচ্ছে না, আমাদের ম্যামের সাথে ম্যামই টোটালি লিড করেন বিষয়টা, আমরা কয়েকজন ছিলাম অফিসাররা। ওর বান্ধবী একটা ফ্রেন্ডস সার্কেল ও জানতো, এবার সেও যেহেতু বাচ্চা, তাকেও অনেকটা বুঝে কথা বলতে হয়, কারণ বাচ্চাদের প্রেশারাইজ তো করা যাবে না। কাউন্সিলিং করে, যেটা ম্যাম খুব ভালো বলতেন এবং খুব পারতেন, সুন্দর করে বুঝিয়ে যাতে ওকে এমনভাবে মোটিভেট করো ও যাতে সত্যিটা বলে, যাতে তুমিও সেফ ও সেফ। পুলিশ বলে আমরা তোমারই দিদি, মানে আমরা আলাদা কিছু নেই, আমরা তোমাদেরই কেউ। তো বলার পর একটা বলেছিল মুম্বাই না যেতে পারে, মানে এমন করে বললো, বুঝে গেলাম ছোট মেয়ে তো, ঠিক মুম্বাইটা তো বলা যাবে না, বাড়িতে বকবে, মা মারবে বা ওর বন্ধুত্ব নষ্ট হতে পারে, মানে এখনকার বাচ্চারা তো অনেক বেশি ম্যাচিওর, অনেক বোঝে। তো বললো মনে হয় মুম্বাই একটা ছেলের সাথে প্রেম করতো, মনে হয় যেতে পারে। আর ম্যাম বললো, মানে ম্যাম কি করে বুঝে নিলেন, অ্যাকচুয়ালি অনেক এক্সপিরিয়েন্সড, শি ইজ অলরেডি রিটায়ার্ড পারসন। তো বললো যে একদম ওইটাই হবে। আমি কি করে বুঝলাম, একদম ওই মুখের কনফিডেন্স। এতদিন আমি সাইকোলজি পড়ছি, ইনভেস্টিগেশন ইন্টারোগেশন করতে করতে আমি বুঝে গেছি। ওখানে গিয়ে তারপরে পুলিশও হেল্প করেছে যেটা করার। ওখানে গিয়ে মুম্বাই, হ্যাঁ, যখন যে গলিতে গেলাম ওখানে তো ছোট ছোট খুপড়ি মতন ঘর, মানে একদম অন্ধকার জগৎ। আমরা বাড়ি থেকে বলি না রেড লাইট এরিয়া, মেবি অন্ধকার জগৎ, বাট রিয়েলি দিদি অন্ধকারই জগৎ। ওইটুকুনি ঘর, মানে আমার মধ্যে করে জেলখানা বেটার। তো ওইখানে গিয়ে যাই হোক রেস্কিউ করা হলো। এত মানে সমাজেও ফিরে এসছে, ও ভালো আছে, ও পড়াশোনা করছে, মানে একদম একদম ওকে। তো ওকে যখন নিয়ে আমরা ফিরছি তখন অনেক জায়গার থেকে ম্যাম বলছে মনে হচ্ছে কোথা থেকে হাত দেখাচ্ছে না ফোন দেখাচ্ছে, দেখ তো লাইট ফাইট। ভাবছি ওরা কী করছে। তো ওদের ওখানে যারা হেল্প করেছিল বলছে না এমনি ওখানে ঘোরাফেরা করছে। গিয়ে দেখা গেল ওরা আমাদেরকে জানালো হাত দিয়ে, আমরা এরকম বন্দি আছে, আমাদের উদ্ধার করো। মোটামুটি ওখানে 30 এরকম হবে, 28 থেকে 29টা এরকম মেবি মেয়ে উদ্ধার করে আমরা এনেছিলাম। 30 জন মেয়েকে উদ্ধার করা হয়েছিল। শুধু যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এরকম তারা নয়, তারা হেল্প পেয়েছিল। ওখানকার যারা ছিলেন তারা বিভিন্ন রাজ্যে তাদেরকে বলা হয়েছিল। তো অনেক ক্ষেত্রে ওরা বলেছে যে না আমাদেরকে যে নিয়ে এসছে জোর করে তা নয়। তো ওখানে অনেক সিনিয়র সিটিজেন একজন, মানে আমাদের অনেক বয়স্ক একজন, উনি দীর্ঘ বছর থাকার পর উনি ফেড আপ। তো উনি বললেন যে এরকম না আমাকে চেপে ধরে কেউ নিয়ে এসছে, আমরা ভুল পথে এসে এই জগতে এসে আমরা আর ফিরিনি। আমরা জিজ্ঞেস করলাম ফেরেননি কেন, ফেরাতে কেউ আটকায়নি। বলছে এই জায়গাটা এইরকমই, এখানে 6 মাস থাকার পর তুমি আর সোজা সমাজে যেতে পারবে না।
সেখানেও থেকে কিন্তু ফেরানোর চেষ্টা করেছে আমার আইসি ম্যাডাম। যেটা আমরা স্বয়ংসিদ্ধা প্রোগ্রামটা করি স্কুলে স্কুলে, যেটা এই ম্যাম বললেন, সেটা আমরা শুধু আন্ডার ম্যারেজ যেটা 18 কমে, সেটাই শুধু নয়, আমরা যারা ওই জগৎ থেকে ফিরে এসে সুস্থ স্বাভাবিক থাকে এবং আশেপাশে যারা অনেক সময় বলে, আমরা উদ্ধার করার পর ইনসিডেন্ট এমন হয়েছে ওমেন পিএসে, দুজন মহিলা মানে জাস্ট আমাদেরই মতন এসে ম্যামের কাছে চলে গেল। তো আমাদের মুখ বাঁধা ছিল, বুঝে উঠতে পারিনি। তো বললো, দিদি চিনতে পারছেন তো, আপনারা গিয়েছিলেন? আমরা বললাম হ্যাঁ। তো ম্যামের সাথে কথা বলবো। তো ম্যামের সাথে গেল, আমরাও গেলাম। বললো আমাদের যেখান থেকে এনেছিলেন সেখানেই ফিরিয়ে দিয়ে আসুন, বলে হাউ মাউ করে কাজ। Exactly. সেটা না এত খারাপ লেগেছে যে কেন খারাপ লাগে যে তাকে উদ্ধার করে মূল স্রোতে ফিরিয়ে আনার পরে তার পরিবার, আশেপাশ, পিয়ার গ্রুপ তাকে এমন অপমান করতে থাকে Exactly, ma'am. যে তার থেকে মনে হয় ওখানেই ভালো বলছে ছিল। ওটা আমাদের মুক্তি, মনে হচ্ছে ওখানেই মুক্তি, এখানে আর নিতে পারছি না, কারণ আমার জন্য আমার চারপাশ, আমার দূরের রিলেটিভদেরও এক ঘরে করে দেওয়া হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেটাই বলার, মানুষ মেয়েরা অনেক পরিস্থিতির মুখে অনেক জায়গায় যেতে হয়, স্লিপ হয়ে যায়, সেখান থেকে আবার আমাদেরই উদ্ধার করে তাদের আনতে হবে। নিশ্চয়ই আমাদেরকে তো অ্যাকসেপ্ট করে নিতে হবে, না হলে এটা আমাদের একটা ডিউটি ভাবতে হবে। কোনো মানুষ যদি খারাপ পরিস্থিতিকে ফিরতে চায়, তাকে তো ফেরাতে হবে। তাকে যদি সারাক্ষণ বিদতে থাকি, তুমি হ্যাঁ, কেন হ্যাঁ। গেছিলে, তুমি কেন গেছিলে, তুমি অন্যায় করেছো, সে যদি একটা খারাপ কাজ করে তার মানে কি সে সারা জীবন খারাপ কাজ করতেই থাকবে? Exactly. তা তো নয়। সেটা যদি প্রত্যেকটা আমরা ডিউটি ভাবি, তাহলে আমরাই এই জিনিসটা থেকে অনেকটা বেটার হয়ে যায় পারি। রাইট। লড়াকুল চার লক্ষ্মী, আমাদের এই চার লড়াকু লক্ষ্মীর গল্প শুনতে শুনতে আমি হা করে শুনেই যাচ্ছি, ভুলে গেছি যে খেলতে হবে। আজকে আমি কৃষ্ণাকেও একই প্রশ্ন করি, 1 লাখ টাকা পেলে কি প্ল্যান? দিদিভাই, এখানেও লক্ষ্মী ব্যাংক থেকে অনেক ভালো কাজ করা হয়, যেটা খুব ভালো লাগলো। তো আমি যা পাবো তার 50% লক্ষ্মী ব্যাংকে দেবো, আর 50% সেটা হচ্ছে আমার থানার আন্ডারে একটা বৃদ্ধাশ্রম রয়েছে। আচ্ছা, মাঝে মাঝে কাজের ফাঁকে বা আমার মোবাইল ভ্যান ভিজিট যখন থাকে, আমি একটু দেখতে যাই ওনাদের। বয়স হয়ে গেছে, খুব মায়া লাগে ওদেরকে দেখলে। তখন মনে হয় একটু মেঝেটা ঠান্ডা না, যথেষ্ট যত্নে রয়েছেন, তবু মনে হয় যদি নিজে থেকে একটা কম্বলও পেতে দিই, তার মধ্যে পাটা দিয়ে হেঁটে যাবে, মনে হয় এটা আমার আশীর্বাদ। তো এটা একটা ইচ্ছা যে ওনাদেরকে কিছু একটু দেওয়ার, কিছু করার ওনাদের জন্য। নাইস। ছেলে এসছে, আমার ছেলে সব থেকে বড় ইন্সপিরেশন। ও কোথায়? ও, জুডোতে ন্যাশনাল, আমার মতনই 4বার ন্যাশনাল উইনার, এবং ল নিয়েও চলছে, ফার্স্ট এতে পড়ছে। ওরও পুলিশ অফিসার হওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, বাড়িতে আপনি, ছেলে আর মা। মা। আমি সিঙ্গেল মাদার, আমি ছেলেকে নিয়ে একা। এবং ওকে, আর আপনার মা হাউসওয়াইফ? মা না স্কুল টিচার ছিলেন, রিটায়ার হয়ে গেছেন 16 সালে ম্যাম। রিটায়ার্ড টিচার। ওকে, নাইস। মা এই শোটা প্রায় রোজ আমরা শিখিয়ে দিয়েছি, মোবাইলে দেখবে, বসে বসে দেখে, কি ভালো লাগে জানি না, প্রচুর ভালো লাগে। আচ্ছা। বলে আমার খুব ভালো লাগে, আর বোধহয় ভালো লাগে দিদি ভাইকে ভীষণ। আচ্ছা, থ্যাংক ইউ। আমার থ্যাংক ইউ জানাবেন। একদম ওনাকে। একদম একদম। আমরা খেলি ফার্স্ট রাউন্ডটা, আসুন। ওকে কৃষ্ণা, 1 মিনিট সময় শুরু এখন। ওরে মন কথা শোন, হবে হবে বোন নাগরের নাগর দোলায় দুলবি নাকি বল। ওরে নিচে আটকে আছে টাকা। যাবে চল বৃন্দাবন, নাগরের এক হাতে ঝুড়িটা নিয়ে নাও, সময়টা কম লাগবে। ওরে বাঁচাও আমায়, হাতের কাছে আটকে থাকছে সব। ওরে বাঁচাও আমায়, সুন্দরী চোর মনের ঘরে ঢুকেছে, পুলিশ চোরের প্রেমে পড়েছে। নাও 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 নাও, হবে হবে, এক হাতে ঝুড়িটা নিয়ে নাও, হবে না, একাতে ঝুড়ি নিলে হবে না। এক হাতে ঝুড়িটা নিয়ে নাও। ওরে মন কথা শোন, যাবে চল বৃন্দাবন, নাগরের নাগর দোলায় দুলবে নাকি বল। ওরে মন কথা বাবা, চলো চলো চলো, বৃন্দাবন, নাগরের নাগর দোলায় দুলবে ওপর থেকে পড়বে, নিয়ে নিও। নাও 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 নাও। বলিও তার নামে জীবকা, তোমার পুলিশ এসেছে। দিদি হবে, দিদি হবে। এসেছে, ও তার ধরতেই তো পারছি না। এসেছে। এই 500 টাকা চলে গেল, যা। 500, 1000, 70, 80, 2480।